গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে চলে এলাম আমি অপরাজিতা। এখন পড়ছি গোপালচন্দ্র রায়ের লেখা শরৎচন্দ্রের বৈঠকি গল্প থেকে একটি গল্প। আজকের গল্পের নাম চন্দ্রমুখীর উপাদান। সঙ্গেই থাকবেন। এক পত্রিকায় শরৎচন্দ্রকে আক্রমণ করে একটি লেখা বেরোয়। শরৎচন্দ্র তার বন্ধুদের সঙ্গে সেদিন ওই প্রসঙ্গ নিয়েই আলোচনা করছিলেন। শরৎচন্দ্র বললেন, আমার বিরুদ্ধে এদের সবচাইতে বড় অভিযোগ পাপীর চিত্রকে কেন আমি অমন মনোহর করে এঁকেছি। ওদের ধারণা পতিতাদের আমি নাকি সমর্থন করি, অথচ সত্য কথাটা এই, সমর্থন আমি করি নে। শুধু তাদের অপমান করতে আমার মন চায় না। বলি, তারাও তো মানুষ, তাদেরও তো নালিশ জানাবার অধিকার আছে। মহাকালের দরবারে তাদের বিচারের দাবি একদিন ভোলা রইল। সংস্কারের মূঢ়তায় এ কথাটা কেউ স্বীকার করতেই চায় না। আর তাছাড়া পরিপূর্ণ মনুষ্যত্ব সে তো সতীত্বের চাইতেও বড়। অত্যন্ত সতী নারীকে চুরি, জাল জুয়া চুরি ও মিথ্যে সাক্ষ্য দিতে আমি দেখেছি, আবার উল্টোটা দেখবার ভাগ্যও আমার হয়েছে। একটা গল্প বলি, শোনো। নিজের চোখে দেখিনি, তবে সত্য ঘটনা। এই ঘটনার সঙ্গে যে দুটি পুরুষ জড়িত তারা আমারই পরিচিত। তারা আমার কাছে অকপটেই তাদের সমস্ত কথা খুলে বলেছিল। যাদের কথা বলছি তারা পরস্পর খুব বন্ধু, হরিহর আত্মা যাকে বলে আর কি। ফুর্তি করবার জন্য দুই বন্ধু মিলে একদিন এক পতিতালয়ে গিয়ে হাজির। খালি চোখে ফুর্তি জমবে না ভেবে দামি কিছু মদও সঙ্গে নিয়েছে। যেখানে গেছে সেখানে সেই মেয়েটি বেশ নাচ গান করতে জানে। নাচ গান চলতে লাগলো, আর দুই বন্ধুতে মিলে একটু একটু করে মদ্যপানের মাত্রাও বাড়াতে লাগলো। একটু পরেই তাদের খুব নেশা হয়েছে। কে যে কোন দিকে গড়িয়ে পড়েছে তার ঠিক নেই। কোথায় জামা, কোথায় কাপড়, তারপর যা অনিবার্য, একেবারে অচৈতন্য। পরদিন সকালে নেশার ঘোর কেটে গিয়ে তারা সম্পূর্ণ স্বাভাবিক মানুষ। একজন নড়ে চড়ে উঠে বসে কোমর হাতড়িয়ে একেবারে হাউ মাউ করে চেঁচিয়ে উঠল, হায় হায়, আমার কি হলো, আমার সর্বনাশ হয়েছে। চিৎকারের চোটে দ্বিতীয় বন্ধুরও ঘুম ছুটে গেল। চোখ রগড়াতে রগড়াতে জিজ্ঞেস করল, কি হয়েছে, এমন করে চেঁচাচ্ছিস কেন? আর কেন, আমার ট্যাকে যে ৩,০০০ টাকার নোটের তোড়াটি ছিল সেটি পাচ্ছি না। তুই লুকিয়ে রাখিসনি তো? বা, আমি কেন লুকোতে যাব? কাল রাত থেকে তো আমি একদম বেহুঁশ, তোর চিৎকারে এই তো সবে উঠলাম। তবেই সেরেছে রে, সর্বনাশ হয়েছে আমার। এ যে মহাজনের টাকা, তার টাকা তাকে বুঝিয়ে না দিলে আমার চাকরি তো যাবেই, তারপরে জেলেও যেতে হবে। হাতে এমন পয়সাও নেই যে কোনো গতিকে মিটিয়ে দেব। একটা দুটি টাকা তো নয়, ৩,০০০ টাকা। এত টাকা এখন আমায় কে দেবে? হায় হায়, এখন আমি কি করি? বলে লোকটি ভেউ ভেউ করে কাঁদতে আরম্ভ করল। কাঁদলে তো আর টাকা ফিরে আসবে না। বন্ধুর পরামর্শে ঘরের চারদিকে তন্ন তন্ন করে খুঁজে দেখা গেল, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। তারপর এমন অবস্থায় যা স্বাভাবিক, দুই বন্ধুর মনে পড়ল সেই মেয়েটির কথা। তাই তো, কালকের সেই মেয়েটি গেল কোথায়? তাকে তো কই দেখছি না। কাল রাত্রে নেশায় যখন আমরা বেহুঁশ, সেই মেয়েটি টাকাগুলি সরায়নি তো? মনে হচ্ছে সেই নিয়েছে। তা না হলে এই ঘর থেকে টাকাগুলি যাবে কোথায়? এমন সময় যাকে নিয়ে কথা হচ্ছিল সেই মেয়েটি ঘরে এসে ঢুকল। যার টাকা হারিয়েছিল সে তো তাকে কেঁদে টেতে অস্থির। টাকার বিশাল অঙ্কের কথা, মহাজনের কথা এবং চাকরি যাওয়া, শ্রীঘর বাসের সম্ভাবনার কথা সবই ইস্তারে তাকে বলল। সব শুনে ধীর গলায় মেয়েটি বললে,
নেশার ঝোঁকে গড়াগড়ি দিতে দিতে এই ঢালা ফরাসের বাইরে চলে গিয়েছিলেন আপনারা। সেখান থেকে তুলে এনে আপনাদের মাথায় বালিশ দিতে গেলাম। আপনারা আমাকে কত যে কটূক্তি করলেন তার বলতেই চাই না। এ আমাদের নিত্যকার পাওনা, এসব আমাদের সয়ে গেছে। যাকগে, কোনো রকমই আপনাদের শুয়ে দিয়ে উঠতে গিয়ে দেখি মেঝেতে লুটোচ্ছে একটা টাকার থলি। তুলে দেখি এক কাঁড়ি টাকা। সেই টাকার থলি পাহারা দিয়ে সারা রাত জেগে বসে আছে। এ পাড়াটি বেজায় খারাপ, নিশ্চয়ই জানেন। কত রকমের লোক আসছে যাচ্ছে, গুন্ডারা সবসময়ই ছোঁক করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় আপনাদের কাছে টাকা আছে সন্দেহ করে জন কয়েক গুন্ডা আপনাদের পিছু নিয়েছিল। আমার চেনা কজন গুন্ডাকে এই ঘরের পাশ দিয়ে বারে বারে আসতে দেখেছি। সাহস করে আর ঢুকতে পারিনি। হয়তো ভেবেছিল আপনারা এখান থেকে বেরোলেই টাকাগুলো কেড়ে নেবে। গোটা কয়েক টাকার জন্য খুন তো ওরা হরহামেশাই করছে। এদিকে আমার অবস্থাটা এখন ভাবুন। আমার হাতে আপনাদের টাকা আর বাইরে গুন্ডাদের আনাগোনা। দেখে শুনে আমি তো খুব ভয়ই পেয়ে গিয়েছিলাম। ঘরে খিল দিয়ে ঝিকে নিয়ে সারা রাত এই 10টা আগলেটাকে জেগে কাটিয়েছি। সকাল হতে এই তো সবে আমার ঘর থেকে বেরিয়েছিল। এই বলে মেয়েটি তার পেট কাপড় থেকে টাকার থলিটি বার করে দিল। গল্প শেষ করে শরৎচন্দ্র বললেন, তোমরা একবার ভেবে দেখো এই মেয়েটির মহত্ব কতখানি। যে নারী সামান্য কয়েকটা টাকার জন্য নিজেকে পণ্য করে খোরাক জোগাচ্ছে, সেই কিনা 3-3টি হাজার টাকার লোভ অমন করে সামলে নিল। এ কি কম কথা? অথচ দেখো, যদি অস্বীকার করতে কারো সাধ্য ছিল না যে আদায় করে। তাই বলছিলাম, বাইরের রূপটাই এদের আসল পরিচয় নয়। এরাও মানুষ, এদেরও হৃদয় আছে, এবং হৃদয়ের যেসব সৎ প্রবৃত্তি তাও এদের এখনো মরে যায়নি। আর কেন যে এরা এ পথে আসতে বাধ্য হয়েছে, সেজন্য দায়ী তো এরা নয়, দায়ী আমাদের সমাজ। এই হৃদয়ের দিক থেকে দেখতে গেলে আমাদের সংসারের সতী সাধ্বীদের চাইতে এরা কোনো অংশে কিন্তু কম নয়। এই মেয়েটির কাহিনী শোনার পরই আমার চোখ খুলে যায়। আমি যে দেবদাসে চন্দ্রমুখীকে আঁকতে পেরেছি তা এরই জন্য। এই মেয়েটি আমার চন্দ্রমুখীর উপাদান জুগিয়েছে। শরৎচন্দ্র বানিয়ে গল্প বলতে খুব দক্ষ ছিলেন, এবং তার উপস্থিত বুদ্ধি এত তীক্ষ্ণ ছিল যে বন্ধুমহলে কোনো প্রসঙ্গ উঠলে তিনি সঙ্গে সঙ্গে এই প্রসঙ্গ উপযোগী গল্প বানিয়ে বলতে পারতেন। আর তিনি তার গল্পকে শ্রোতার বিশ্বাসের চরম সীমায় নিয়ে যাওয়ার জন্য নিজের অভিজ্ঞতার নাম করে অনেক ক্ষেত্রে নিজের জীবনের ঘটনা বলেও চালিয়ে যেতেন। আরও একটা কথা, তিনি একই গল্পকে এক এক সময়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্নভাবেও বলতেন। এখানের এই গল্পটিও শরৎচন্দ্র নানা জনের কাছে ভিন্ন ভিন্নভাবে বলেছিলেন। তিনি অনেকের কাছে বলেছিলেন তার 2টি বন্ধু একবার এক পতিতালয়ে গিয়ে তাদের অভিজ্ঞতার ওই কাহিনীটি তাকে শুনিয়েছিল। আবার তিনি কারো কারো কাছে এমনও বলেছিলেন যে তিনি নিজেই তার এক ধনী বন্ধুর সঙ্গে কোনো পতিতালয়ে গিয়ে ওই অভিজ্ঞতা লাভ করেছিলেন। শরৎচন্দ্র তার স্নেহভাজন বাতায়ন সম্পাদক অবিনাশচন্দ্র ঘোষালের কাছে বন্ধুর সঙ্গে নিজে পতিতালয়ে যাওয়ার কথা বলেছিলেন। তাই অবিনাশবাবু তার শরৎচন্দ্রের টুকরো কথা বইয়ে লিখেছেন। শরৎচন্দ্র একটু হাসলেন, তারপর বললেন, একটা ঘটনা বলি। তুমি বোধহয় জানো, আমি রেঙ্গুনে যাবার আগে কিছুদিন উপেনের দাদার বাসায় ভবানীপুরে থাকতুম। এটা সেই সময়ের কথা। হঠাৎ একদিন সন্ধ্যার সময় কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে আমার এক পুরনো বিহারি বন্ধু এসে হাজির। সে হচ্ছে কি একটা স্টেটের ম্যানেজার। হাতে তার এক বিরাট গ্লাডস্টোন ব্যাগ। সে এসেছে কেনাকাটা করতে। রাতটা কোনো রকমে কাটিয়ে পরের দিন কাজ সেরে আবার ফিরে যাবে। পরের বাড়িতে থাকি, তাই রাত কাটাবার ব্যবস্থা শুনে প্রথমটা আমি রাজি হইনি।
কিন্তু সে নাছোড়বান্দা। অগত্যা তার সঙ্গী হলুম। হাওড়ার ঘোলাডাঙ্গায় একটি বাড়িতে গিয়ে ওঠা হলো। মেয়েটা 5টি টাকাতেই হাসি মুখে রাজি হলো। হঠাৎ ভোরের দিকে, ওরে বাবারে, সর্বনাশ হয়ে গেছে, ব্যাগ নেই, এই বলে বন্ধুটি চেঁচাচ্ছে আর মাথা চাপড়াচ্ছে। অনেক কষ্টে চোখ রগড়াতে রগড়াতে চোখ দুটো তো খুললুম। বললুম, চেঁচাচ্ছ কেন, কি হয়েছে বলো না। সে বললে, ব্যাগে 5,000 টাকার নোট ছিল, ব্যাগটা নেই, আর মেয়েটিও নেই। সত্যি তাই? দরজাটা দেখলুম ভিতরে খিল দেওয়া নেই। মনে করলুম ভেজানো আছে। খুলতে গিয়ে দেখি বাইরে থেকে বন্ধ করা। সত্যিই ভয় হলো। জায়গাটা ভালো নয়, ওখানে খুন খারাপি লেগেই থাকত। দরজা বন্ধ দেখে আমাদের স্থির বিশ্বাস হলো টাকা তো গেলই, এমনকি আরও কি বিপদই না ঘটে। সে যে আমাদের কি অবস্থা আজ ভাবলেও গা শিউরে ওঠে। এমন সময়ে হঠাৎ দরজা খোলার শব্দ হলো। দেখি সেই মেয়েটা ভিজে কাপড়ে ঘরে ঢুকল। জিজ্ঞেস করলাম, হ্যাঁ বাপু, আমাদের ব্যাগ কি হলো? তুমি বা আমাদের এভাবে বন্ধ করে চলে গিয়েছিলে কেন? সে বললে, রাত্রে বাইরে খুব একটা চেঁচামেচি হচ্ছিল, জায়গাটা তো ভালো নয়, গুন্ডাদের আড্ডা, তাই গঙ্গা স্নান করতে যাবার আগে ব্যাগটা আমি ওই ডাঙা আলমারিটার পেছনে ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এই বলে সে ব্যাগটি বার করে দিল। আসবার সময় তাকে 5টা টাকা আরো বেশি দিয়ে বাড়ি ফিরি। বলতো, এই ঘটনাটা কি একেবারে মন থেকে মুছে গেছে? তা যেতে পারে না। একটা নর্দমার মেয়ে বই তো নয়, তার দায়িত্ববোধটা কতখানি বলতো। আর শুধুই কি তাই, কতখানি সততা তার মধ্যে আছে বলতো। ওই যে বাস্তব সাহিত্য বলো, এমনই ঘটনাই তো অভিজ্ঞতার ফাঁকে প্রকাশ পায় বলেই সাহিত্য বাস্তব হয়। তবে এর রূপ যায় বদলে, অনুভূতির নানান রঙে রঙিন হয়ে এগুলো প্রকাশ পায়। এই গল্পটি আবার শরৎচন্দ্র তার আরও এক স্নেহভাজন বন্ধু শৈলেশ বিশির কাছেও বলেছিলেন। শৈলেশবাবু শরৎচন্দ্রের কাছে শুনে তার বিপ্লবী শরৎচন্দ্রের জীবন প্রশ্ন গ্রন্থে লিখেছেন, কিভাবে ঘটনাধীন কোনো বন্ধুর মুখ থেকে শুনে শরৎচন্দ্রের মনে এই চন্দ্রমুখীর আভাস এসেছিল, তার নিজের মুখে যা শুনেছি সে কথাই বলবো। কোনো দুই বন্ধুতে উত্তর কলিকাতার এক পল্লীতে পান ভোজন করতে গিয়েছিলেন। খুব পুরো দমে পান ভোজন চলছে, নাচ গানও চলছে। সুর ও সুরার নেশায় তখন তাদের চিত্ত মশগুল। বন্ধুর কাছে নগদ 3,000 টাকা আছে, তার সেই খেয়ালই নেই। গুন্ডারা কেমন করে এই টাকার সন্ধান পায় আর যায় কোথায়? চারিদিক থেকে বাড়ি ঘিরে ঘরে ঢুকে টাকা লুট করবার মতলব তারা করল। মেয়েটি তাই বুঝতে পেরে দৌড় বন্ধ করে দিল। বন্ধু দুটি তখন নেশায় অচেতন। সকালে যখন ঘুম ভাঙল, যার টাকা তিনি বললেন, আমার টাকা কি হলো? মেয়েটি বললে, আমি কি জানি, তোমরা ঘুমোলে গুন্ডারা বাড়ি ঘেরাও করে টাকা লুট নিয়ে গেছে। সেই ভদ্রলোক মাথায় হাত দিয়ে বসল। টাকা তার নিজের নয়, কোনো মহাজনের। এ টাকা দিতে না পারলে তার জেল হবে। শেষে সে কাঁদতে শুরু করে দিল। মেয়েটি তখন করে কি, নিজের কোমর থেকে টাকার থলিটি খুলে দিল। সারা রাত মেয়েটি টাকা কোমরে বেঁধে বালিশ চাপা দিয়ে শুয়েছিল। শরৎচন্দ্রকে বলতে শুনেছি, এই ঘটনায় আমার একটা নতুন দৃষ্টিভঙ্গি খুলে গেল। এখন আমার একটা কথা, শরৎচন্দ্র অবিনাশচন্দ্র ঘোষালের কাছে কি বলেছিলেন জানি না। তবে কলকাতায় উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের বাসায় থাকার সময় তিনি নিজে এক বন্ধুর সঙ্গে পতিতালয়ে গিয়ে একটি লোভহীনা পতিতাকে দেখে দেবদাসের চন্দ্রমুখী লিখেছিলেন। যদি এই হয়, তাহলে এই কথা সত্য নয়। কেননা তিনি কলকাতায় উপেনবাবুদের বাসায় আসার কয়েক বছর আগেই দেবদাস লিখে শেষ করেছিলেন। এতক্ষণ পড়ছিলাম
গোপাল চন্দ্র রায়ের শরৎচন্দ্রের বৈঠকি গল্প থেকে নেয়া একটি গল্প, চন্দ্রমুখীর উপাদান। আশা করি সঙ্গেই ছিলেন আমার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আশপাশের সবাইকে।